আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজে এবং আমি ফাহমিদা সালাম। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল। রাজধানীর 15টি আসনের 75% বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, যার মধ্যে সবথেকে বেশি ঝুঁকিতে ঢাকা 18 আসন। রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী বলছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় রাখার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে নির্বাচনের আগের দিন দেশজুড়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছায় ব্যালট পেপার, বক্স সহ নির্বাচনী সব সরঞ্জাম। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাত পোহালেই ভোট, নির্বাচনের উৎসবে পুরো দেশ। গণভোট আর জাতীয় নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি শেষ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকেই প্রতি আসনের জন্য নির্দিষ্ট কেন্দ্র থেকে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার সহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, আনসার সহ আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে। আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে নির্বিঘ্নে মালামালগুলো কেন্দ্রে পৌঁছাতে পারবে। এক সংবাদ সম্মেলনে রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমদ বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রের যে নিরাপত্তার যে বিষয়টি, আমরা এইবার প্রথমবারের মতো কিছু বিষয় সংযোজিত হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করেছি। বিশেষ করে যেগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এগুলো তো শতভাগ আসছে, সাধারণ কেন্দ্রগুলো আমরা কভার করার চেষ্টা করি। নির্বাচন ঘিরে রাজধানী জুড়েই নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি করছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে নির্বাচনে মাঠে থাকছে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 10 লাখ সদস্য। ভোট কেন্দ্র পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক। নির্বাচনে সাধারণ ভোটারদের কোনো ঝুঁকি নেই, তবে কেউ নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ঝুঁকি আছে বলে হুঁশিয়ারি দেন AKM শহীদুর রহমান। ঝুঁকি অবশ্যই আছে, ঝুঁকি কেন থাকবে না? তো আমি মনে করি এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচন্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। রাজধানীতে বেস ক্যাম্প পরিদর্শন করে বিজিবি মহাপরিচালক জানান, নাশকতা সৃষ্টির চেষ্টা করলেই কঠোরভাবে প্রতিহত করা হবে। ডিএমপির মুখপাত্র জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশের জন্য পুলিশের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মহানগরীতে যে টহল কার্যক্রম, সেটা অনেকটা জোরদার করা হয়েছে। তার বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসানো হচ্ছে। সুষ্ঠু, উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের জন্য সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। নির্বাচনের দিন সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। এবার 299টি আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন প্রার্থী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, নির্বাচন প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে রয়েছে সহকর্মী মোহাম্মদ সায়েম। রাত পোহালেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, তো কেমন দেখছেন ভোট কেন্দ্রগুলোর প্রস্তুতি? বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, আমরা আজকে বিকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তারা কিন্তু নির্বাচনের যে সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। এবং রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, তার পাশে রয়েছে আরও একটি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু 2টি ভোট কেন্দ্র। এই মুহূর্তে কিন্তু তারা সম্পূর্ণ ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। আমরা বিকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আনসার ভিডিপির সদস্যরা, পুলিশের সদস্যরা এবং ভোট আয়োজনের ক্ষেত্রে যারা কাজ করে থাকেন, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সহ অন্যান্য
অফিসার যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে তাদের যে নির্বাচন প্রস্তুতির যে কাজগুলো সেগুলো কিন্তু তারা সম্পন্ন করে রেখেছেন। এই মুহূর্তে যেটা বলা চলে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কিন্তু এখানে সব কিছুই প্রস্তুত করা রয়েছে। শুধুমাত্র নির্ধারিত যে সময় সকাল 7:30 ভোটাররা যদি এখানে ভোটাররা আসলেই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। আমরা এখানকার যারা প্রিজাইডিং অফিসারের দায়িত্বে যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলে কিন্তু এমনটাই জানতে পেরেছি। ফাহমিদা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে চলছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিটি আসনের কেন্দ্রে কেন্দ্রে। কাল সকাল 7:30 থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ভোটার ও আসন অনুপাতে উপজেলা পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রে দেয়া হচ্ছে ব্যালট বক্স, পেপার, অফিসিয়াল সিল, অমোচনীয় কালি, ব্যাগসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনার অপরিহার্য সব উপকরণ। বুধবার বেলা 11টা থেকে রাজশাহীর 9টি উপজেলায় প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো শুরু হয়। বরিশালের 10টি উপজেলার 833টি কেন্দ্রের জন্য ব্যালট পেপার, ভোট বক্স সহ 56 ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে। রংপুর জেলা স্কুল থেকে 6টি সংসদীয় আসনের 873টি কেন্দ্রে 4988টি বুথে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেশিয়াম থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। কুমিল্লার 11টি সংসদীয় আসনের 1491টি কেন্দ্রে ব্যালট পেপার সহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। রাঙ্গামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণে চলছে ব্যাপক প্রস্তুতি। টাঙ্গাইলে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। সিলেটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। সিলেট মহিলা কলেজ থেকে ভোটের ব্যালট বক্স সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয় সংশ্লিষ্টদের কাছে। এছাড়া মানিকগঞ্জ, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, গাইবান্ধা, হবিগঞ্জ, জামালপুর, মাদারীপুর, লালমনিরহাট, মাগুরা, নড়াইল, নওগাঁ, নারায়ণগঞ্জ, নরসিংদী, বরগুনা, পঞ্চগড় সহ দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় সরঞ্জাম বিতরণ কার্যক্রম চলছে। সাকিব আল হাসান, RTV। দর্শক, কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, রাত পোহালেই ভোট, তো আপনি কুমিল্লায় ভোটের আগ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? ভোটারদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে জানাবেন। জি সাদিয়া, কুমিল্লায় 11টি সংসদীয় আসন রয়েছে। এসব সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 1491টি। এসব ভোট কেন্দ্রতে দুপুর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী সরঞ্জাম নিয়ে অলরেডি তারা পৌঁছে গেছে সব কেন্দ্রে কেন্দ্রে। এসব ভোট কেন্দ্রের জন্য মোট 26,000 আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আর এদিকে আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি, বিকেল থেকে বিভিন্ন কেন্দ্র গিয়ে দেখেছি যে ভোটাররা তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেবে বলে তারা জানিয়েছে এবং ভোটাররাও প্রস্তুতি নিয়েছে আগামীকাল সকাল থেকেই তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেবে। জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছে তারা জানিয়েছে যে প্রত্যেকটি আসনেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সেই ব্যবস্থা তারা নিশ্চিত করেছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে আছি কুমিল্লার একটি আলোচিত সংসদীয় আসন যেটি কুমিল্লা 4, যেখানে এনসিপির
মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনটি বেশ কিছুদিন যাবৎ আলোচিত। এখানে যিনি ঋণ খেলাপির দায়ে বিএনপির প্রার্থীতা হারিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী, তিনি গতকাল একটি মন্তব্য করে কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। আজকে তাকে এই মন্তব্যের কারণে আদালতে তাকে তলব করা হয়েছে। এখানে এই বিষয়টি নিয়ে কিন্তু বেশ আলোচনা রয়েছে। এখানে হাসনাত আবদুল্লাহর সঙ্গে গণ অধিকার পরিষদের একজন প্রার্থী রয়েছেন জসিমউদ্দিন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এখানে আলোচিত হলো ভোটারদের মাঝে কিন্তু আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা অন্য অন্য আসনগুলোতেও খোঁজখবর নিয়ে দেখেছি, ভোটাররা সার্বিক প্রস্তুতি নিয়েছে, আগামীকাল শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে। সাদিয়া, কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। খায়ের, আপনাকে ধন্যবাদ। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের যে কমিটমেন্ট ছিল সেগুলোকে ফোকাসে রেখে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এবার ভোটার তালিকায় 4 কোটির বেশি তরুণ ভোটার রয়েছে। এদিকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি। আরো জানাচ্ছেন শাকিলা করিম। সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, অংশগ্রহণ এবং আস্থা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন প্রস্তুতির খুঁটিনাটি তুলে ধরেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ওয়াদা অনুযায়ী আইনের মধ্যে থেকে কাজ করছে কমিশন, তাই ভয়ের কোনো কারণ নেই। আমরা যা করেছি এ পর্যন্ত, জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করবো আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং একদম আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না করায় কেন্দ্রে ভোটার উপস্থিতিতে প্রভাব পড়বে না। ইলেকশন আন্ডার দ্য নিউট্রাল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সব সময় ভালো হয়। যেহেতু বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম সরকার ক্ষমতায় রয়েছে এবং কোনো দলীয় সরকার নেই, তাই নির্বাচন কমিশনের উপর কোনো প্রকার রাজনৈতিক চাপ নেই। প্রবাসীদের ভোট পদ্ধতি সম্পর্কে বলেন, নতুন অভিজ্ঞতা হিসেবে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী প্রবাসী ভোট নিয়ে কাজ করছে কমিশন। পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে। আমরা যত দ্রুত সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা করব। ভোটের পরদিন শুক্রবার সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হয়ে যাবে। তিনি বলেন, ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে কমিশন এবার 3 মেয়াদে ভোটার তালিকা প্রস্তুত করেছে। এ তালিকায় 4 কোটির বেশি সংখ্যক তরুণ ভোটার রয়েছে। মিডিয়া পার্সোনাল, the policy have been issued in July last year. শাকিলা করিম, RTV, ঢাকা। দর্শক, নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে বরিশাল শহরের বিবির পুকুরে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। দীপ্ত, আমাদেরকে জানাবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরিশালের প্রস্তুতি কেমন? দীপ্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? দীপ্ত, বরিশালের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবে নির্বাচনের আগের দিনে। কিছুক্ষণ পরেই কিন্তু এখন শুধু অপেক্ষা ভোট দেওয়ার, মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য এবং আমরা রয়েছি বরিশালে। সেখানে আমরা দেখেছি সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখানে যে আসনগুলো রয়েছে সেখানে সেই আসনগুলোতে কিন্তু ভোট গ্রহণ করা হয়েছে এবং ভালো বরিশালে মোট 833টি ভোট কেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ 255টি ও গুরুত্বপূর্ণ আসন রয়েছে ফাহমিদা 236টি, আর সাধারণ আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে 342টি। এসব ভোট কেন্দ্রে প্রায় সেনাবাহিনীর প্রায় 1500 সদস্য কিন্তু থাকবেন এসব ভোট কেন্দ্রের। এছাড়াও পাশাপাশি পুলিশের 2667 জন সদস্য। দীপ্ত, ধন্যবাদ আপনাকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোট গ্রহণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচনের সাক্ষী হতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। এতক্ষণ জাতির উদ্দেশ্যে দেয়া সিইসির ভাষণের অংশবিশেষ দেখছিলেন। নির্বাচনের ঠিক আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করলে তাকে হেফাজতে নেয় পুলিশ। এছাড়াও কুমিল্লা ও সিরাজগঞ্জ থেকে নগদ টাকা সহ আটক হয়েছেন ২ জামায়াত নেতা। এর বাইরে চট্টগ্রামের নগদ অর্থসহ আটক করা হয়েছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকা ৩ কর্মীকে। আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। সঙ্গে রয়েছে ২টি ব্যাগ। বেলাল উদ্দিনের কাছে থাকা ব্যাগে বিপুল পরিমাণ টাকা আছে এমন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেয় নীলফামারী জেলা পুলিশ। তল্লাশি করে মেলে সংবাদের সত্যতা। ব্যাগ থেকে উদ্ধার করা হয় নগদ ৭৪ লাখ টাকা। পরে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করে পুলিশ। কি করেন আপনি? শিক্ষকতা। কত টাকা আছে এখানে আপনার লাগেছে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। শুরুতে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজের সিসিইউতে নেওয়া হয়। টাকা উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নীলফামারীর জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বেলাল উদ্দিন প্রধান, উনি জেলা জামাতে আমির ঠাকুরগাঁও, তাকে টাকা সহ অ্যারেস্ট করা হয়েছে। তবে টাকা উদ্ধারের ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত নাটক বলে দাবি করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে টাকা উদ্ধারের ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার অভিযোগ করেন তিনি। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে। এদিকে দুপুরে কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকা সহ হাবিবুর রহমান হেলালি নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পাশাপাশি সিরাজগঞ্জে টাকার বিনিময়ে ভোট কিনতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন স্থানীয় জামায়াত নেতা মোস্তাক সরকার। দুপুরে কামারখন্দ রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়িতে নগদ ৭১,০০০ টাকা সহ তাকে আটক করে জনতা। এদিকে চট্টগ্রাম ১৪ আসনে চন্দনাইশ থেকে নগদ ১০,৪৯,০০০ টাকা ও একটি মাইক্রোবাস সহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। সুলাইমান কবির, RTV। বিপুল পরিমাণ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির আটকের ঘটনাকে বিচ্ছিন্ন কোনো বিষয় হিসেবে দেখছে না বিএনপি। নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের ঘটনা গভীর উদ্বেগের এবং এর পিছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে বলে মনে করে দলটি। রাজধানী গুলশানে নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন এসব কথা বলেন। জনগণ ফেরা শুরু করেছেন। এই উচ্চমুখর পরিবেশই নির্বাচনকে ঘিরে গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা সকালে গণমাধ্যমে দেখতে পেলাম সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে যাওয়ার পর নগদ ১/২ কোটিরও বেশি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে আটক করেছে পুলিশ, যেখানে নির্বাচনে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে প্রচারিত জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এছাড়া ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নির্বাচনে জয়ী হলে নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার করা তার প্রথম অগ্রাধিকার হবে বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জার্মানির ডয়েচে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশাবাদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এককভাবে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? সাক্ষাৎকারে নির্বাচনে তরুণ ভোটারদের গুরুত্ব, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার সহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারেক রহমান। যে কারোর সাথেই আমাদের এরকম হতে পারে দূরত্ব, আমার দেশের স্বার্থটা আমার কাছে প্রায়োরিটি, দেশের মানুষের স্বার্থটা প্রায়োরিটি। আমরা সেই দৃষ্টিকোণ থেকেই কারোর সাথে সম্পর্ক কেমন হবে সেটা নির্ভর করবে। একটি সিভিলাইজ দেশে মানুষ গুম হয়ে যাবে, সিভিলাইজ দেশে মানুষ খুন হয়ে যাবে, কিন্তু তার কোনো বিচার হবে না, এটা তো হতে পারে না। কাজেই দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষ কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে তার বিচার পাবার অধিকার আছে। এছাড়াও বিএনপি চেয়ারম্যান বলেন, দেশে বিপুল সংখ্যায় বেকার রয়েছে, এই তরুণদের চাকরি দিতে ব্যবসা বাণিজ্য বাড়ানোর কথাও বলেন তিনি। 4 কোটি 4.5 কোটির মতন তরুণ আছে, 40 লক্ষের মতন প্রতিবন্ধী আছে দেশে। তাদের জন্য আমরা কি উদ্যোগ গ্রহণ করব? একই সাথে আপনার বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী, এই নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমরা কি করব? আমরা সকল শ্রেণী পেশার জন্যই আমরা একটি পরিকল্পনা রেখেছি, কর্মসূচি রেখেছি, কোনো পার্টিকুলার না, সকলকে নিয়ে, কারণ দেশটা গঠন করতে হবে সকলকে নিয়ে। কথা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও। রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ। আব্দুর রহিম, RTV, ঢাকা। হয়তো এই চ্যালেঞ্জটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দুপুরে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনের সময় সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে নারী ভোটার ও প্রার্থীদের হেনস্থা করা নিয়ে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজের উদ্বেগের বিষয়ে জাতিসংঘ সচেতন। তাই জাতিসংঘ নারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের বৈষম্য ও সহিংসতামূলক ঘটনা না ঘটে এবং ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনে তারা সবসময় অংশীদারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে একথা জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এছাড়া চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দেওয়ার কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। তাই চীনের সঙ্গে চুক্তির ঝুঁকিগুলো তুলে ধরে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এদিকে ঢাকা বেইজিং সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছে চীন সরকার। শেরপুর ও ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার সহ 4 জন নিহত হয়েছে। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে যাওয়ার পথে শেরপুর সদরে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক সহকারী প্রিজাইডিং অফিসার সহ 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় শিশুসহ আরও 6 জন আহত হয়েছে। সকালে শেরপুর জামালপুর আঞ্চলিক সড়কের শিমুলতলিতে এই দুর্ঘটনা হয়। এদিকে ফরিদপুরের ভাঙায় যাত্রীবাহী বাস উল্টে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 20 জন। দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙা উপজেলার সুয়াদি CCBL পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বরগুনায় এক ভোটারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সদর উপজেলার কামাল মল্লিকের বসতঘর আগুনে পড়ে যায়। তিনি ইসলামী আন্দোলন প্রার্থীর সমর্থক। এদিকে পাথরঘাটায় সন্ত্রাসী হামলায় 22 জন আহত হয়েছে। মাগুরা 1 আসনে জামায়াতের প্রার্থীর আব্দুল মতিনের উপর হামলার অভিযোগ উঠেছে। এই সময় তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়। সকালে নওগাঁর বদলগাছিতে 5টি পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মেহেরপুরের গাংনীতে ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া 6টি ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে। সিরাজগঞ্জে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িপাল্লার এজেন্ট কর্মী ও ভোটারদের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটানোর অভিযোগ করেছে জামায়াত প্রার্থী। নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে নির্বাচন পূর্ব, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী এই 3 ধাপে কাজ করছে র্যাব। সারা দেশে 64 জেলায় টিম মোতায়েন রয়েছে বলে জানিয়েছে র্যাব ফোর্সেসের মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি বলেন, জঙ্গি হামলার কোনো থ্রেট না থাকলেও র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে রাজধানীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স, বডি ক্যাম্প, ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম কাজ করছে বলেও জানান তিনি। ঝুঁকি অবশ্যই আছে, ঝুঁকি কেন থাকবে না? তো আমি মনে করি এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি EPA সই হয়েছে। এর আওতায় বাংলাদেশ জাপানকে 98টি এবং জাপান বাংলাদেশকে 120টি সেবা খাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে। জাপানের পার্লামেন্টে অনুমোদনের পর চুক্তিটি কার্যকর হবে। সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, এই চুক্তির ফলে দেশে জাপানি বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি LDC থেকে উত্তরণের পর সম্ভাব্য বাণিজ্য জটিলতা মোকাবেলায় চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।